আমরা এই ভিডিওটার মধ্যে জাস্ট কয়েকটা টপিক নিয়ে কথা বলবো এবং খুব ছোট ছোট কথাই বলবো, বেশি ব্রড আলোচনা করব না। কোনো রকম ক্লিপিং বা ছবিও আমরা এখানে ইউজ করব না। কপিরাইটের আজকাল প্রচুর সমস্যা হচ্ছে ভাই। প্রথমেই যেটা বলি যে সন অফ সর্দার 2 এর ট্রেলারটা আমার কেমন লাগলো, খুবই বাজে লেগেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে একেবারেই মানে অডিয়েন্সকে অপদার্থ মনে করেছে। ক্রিয়েটাররা যখন, ফিল্মের মেকার, প্রডিউসার, ডিরেক্টর, স্টাররা যখন মানুষকে অপদার্থ যখন মনে করে, তখন তারা এরকম টাইপের সিনেমা কিন্তু তারা তৈরি করে। আমি এখানে একটা ছোট্ট প্রেডিকশন দিতে চাই আপনাদেরকে। সবাই নিশ্চয়ই জানে যে কানাপ্পা সিনেমাটা কতটা জঘন্য হয়েছে, অথবা ধরুন হাউসফুল 5 সিনেমাটা কতটা জঘন্য হয়েছে। ঠিক সেরকম লেভেলে দুটো জঘন্য সিনেমা আসতে চলেছে। সন অফ সর্দার 2 অতীব জঘন্য একটা সিনেমা হবে, আর প্রভাসের রাজা সাব বলে একটা সিনেমা আসছে, যেটাও অতীব জঘন্য একটা ফিল্ম কিন্তু হতে চলেছে। ওকে, এবারে আমি এই কনটেক্সটে আরো একটা কথা বলে রাখি যে সন অফ সর্দার সিনেমাটা কিন্তু আমি খুব এনজয় করেছিলাম এবং এটার অরিজিনাল যে সাউথের ফিল্মটা সেটা হয়তো আমার দেখা নেই, কিন্তু এটা ও সন অফ সর্দারের একটা মানে ওই গল্পটার একটা বাংলা রিমেক ছিল আমাদের সোহম চক্রবর্তীর ফান্দে পড়িয়া বগা কান্দেরে। আপনারা ওই সিনেমাটা খালি দেখবেন। আমি খুব রিসেন্ট টাইমে একবার দেখেছিলাম আমার ডেস্কটপে ওই ফিল্মটা। ক্লাইম্যাক্সটা এত বিউটিফুল, ওখানে হাসিটাকে কত সুন্দর ব্যালেন্স করা হয়, কমেডিটা যেরকম ব্যালেন্সড, তার সাথে লাস্টে ক্লাইম্যাক্সের ইমোশনটা পর্যন্ত কতটা ব্যালেন্সড, এবং গোটা সিনেমাটা যে অ্যাকচুয়ালি একটা খুব সিরিয়াস থিমের মধ্যে দিয়ে চলছে, যে পাপ পুণ্যের বিচার, বাবার পাপের সাজা ছেলে কেন পাবে যে নিজে কোনো রকম দোষ করেনি। আমাদের রিয়েল ওয়ার্ল্ডের কিছু থিমের সাথে এটা কিন্তু যায়, ঠিক আছে। এবং অত্যন্ত ডার্ক একটা ম্যাচিওর থিমকে সন অফ সর্দার বলি বা ফান্দে পড়িয়া বগা কান্দেরে বলি, অত্যন্ত ভালোভাবে হিউমারাস ওয়েতে কিন্তু ট্রিট করেছিল। এবং সিনেমাটা যদিও একটা কমেডি ফিল্ম, কিন্তু সিনেমার প্লট হিসাবে খুব ইউনিক একটা প্লট। আপনি সচরাচর ওরকম প্লট কিন্তু দেখতে পান না সিনেমাতে। আজকের দিনেও দাঁড়িয়েও আপনি ফান্দে পড়িয়া বগা কান্দেরে, জানি সোহম চক্রবর্তীকে অনেকে ট্রোল ফুল করে, বাট কেউ যদি এই সমস্ত জিনিসপত্রকে দূরে সরিয়ে রেখে সন অফ সর্দার অথবা ফান্দে পড়িয়া বগা কান্দেরে কেউ দেখতে যদি বসে, সে কিন্তু রিয়েলি বুঝবে যে একটা সময় ক্রিয়েটাররা অডিয়েন্সকে টেকেন ফর গ্র্যান্টেড নিত না। তারা চেষ্টা করতো যে অডিয়েন্সকে প্রোভাইড কি করে করতে হবে ভালো সিনেমা। আজকের দিনে যেটা অলমোস্ট আর হয় না, ঠিক আছে। এটাই হচ্ছে কি মেন কিন্তু প্রবলেম। তো আমি আপনাদেরকে বলবো যে ফান্দে পড়িয়া বগা কান্দের একবার গিয়ে চেক আউট করুন। এই ট্রেলারটার মধ্যে সব কিছু ফেক লাগে। গাড়ি দেখে মনে হয় ভিএফএক্স, বাড়ি দেখে মনে হয় ভিএফএক্স, ঘরের মধ্যে সবকিছু এত উজ্জ্বল দেখে মনে হয় ভিএফএক্স, কোনো মানুষকে দেখেও মনে হয় যে একেও কি ভিএফএক্স দিয়ে তৈরি করা হয়েছে নাকি। গোটা ট্রেলারে কোথাও হাসি পায় না। মৃণাল ঠাকুর অজয় দেবগনকে খেতে দিয়েছে যে দেশি ঘিতে তৈরি করা জিনিস। অজয় দেবগন এরকম ঝুঁকে ওর পোদের দিকে তাকিয়ে বলছে দেশি ঘিতে তৈরি করা জিনিস। এই ধরনের অ্যাবসার্ড অবসিন কমেডি, ঠিক আছে, অ্যাডাল্ট হিউমারের নামে আজকাল এটা সমস্ত জায়গাতে অ্যাড করে। বাট এই সিনেমাটা যে সমস্ত জায়গাতে চলবে, এই সিনেমাটা সব থেকে ইলিটারেট লোকজনে ভর্তি স্টেটগুলোতে খুব বিজনেস করবে, যেখানে লোকে সেক্সি পিকচার দেখতে যায়। এই হাউসফুল 5 যেরকম অক্ষয় কুমার জিজ্ঞাসা করছে পিকচার कैसी थी, সেক্সি পিকচার থি। এই গাটার ছাপড়াই এসব সিনেমা দেখতে যাবে না। মৃণাল ঠাকুরকে বড় পর্দাতে একটুখানি র্যাভিশিং ওয়েতে দেখানো হচ্ছে ওই ভয়ারিস্টিক প্লেজারের জন্য। সন অফ সর্দার টপিক হয়ে গেল। এরপরে আমি একটা ভালো ট্রেলার দেখলাম, ধারাক 2। ট্রেলারটা এতই ভালো যে ট্রেলারটা দেখে আমার ডাউট হচ্ছে যে এটা কোনো সাউথের ফিল্ম থেকে ঝাড়া হয়নি তো। ধারাক 2 এর ট্রেলারটা যদি আপনারা যদি দেখেন, হুট করে আপনার চিরদিনই তুমি যে আমার, প্রেম আমার, এই সমস্ত সিনেমার কথা মনে পড়বে। কারণ প্রথমে আমরা রোম্যান্স দেখতে পাই, তারপরে আমরা দেখতে পাই ছেলেটাকেও ছিঁড়ে খাওয়া হচ্ছে, মেয়েটাকেও ছিঁড়ে খাওয়া হচ্ছে, সোসাইটি ওদেরকে ছিঁড়ে খাচ্ছে, কলেজের পলিটিক্স ওদেরকে ছিঁড়ে খাচ্ছে, ওদের প্রেমের অনেক শত্রু, কারণ ভালোবাসা আজকের দিনে পাপ। আমার ধারাক 2 ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। অ্যান্ড তৃপ্তি ডিমরি ঠিক কতটা ট্যালেন্টেড, অ্যানিমেলের মতো বালের সিনেমার জন্য চাপা পড়ে গেছিল, রাইট, এই জিনিসটা আবার উপরে আসতে চলেছে। তৃপ্তি ডিমরির অভিনয় দেখে আমার মনে হলো ওই বুলবুল বা কোয়ালার মতো সিনেমাতে যেই পারফরমেন্স দেখতে পাই, সেই রকম একটা ইন্টেন্স, জেনুইন, অথেন্টিক পারফরমেন্স এখানে কিন্তু পেতে চলেছি। এবং তৃপ্তি ডিমরিকে আমার দুর্দান্ত লেগেছে, এবং হিরোটাকেও আমার খুব খারাপ কিন্তু লাগেনি।
ওর ওই অ্যাকশন সিনেমা একটা করলো মালবিকা মোহনানের সঙ্গে, সিনেমাটা চললো না, সিনেমাটার ট্রেলার আমার খুব ভালো লেগেছিল, কিন্তু সিনেমাটা একদমই ভালো প্রশংসা পায়নি। আমি নিজে পরে দেখে বুঝেছিলাম যে বালের সিন। ওকে, তো এখানে কিন্তু ওকে দেখে ভালো কিন্তু লাগছে। এই শহরে কলেজে পড়তে যাওয়া, দেন দাদা দিদিদের জোর করে পলিটিক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া, দেন টর্চার করা। আর কলকাতার বিভিন্ন রকম কলেজে যেসব জিনিসপত্র এখন হচ্ছে, এখানে ভায়োলেন্সের সিনগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছিল যে আমাদের এখানে একজন ধর্ষকের কিছু ভিডিও কিছুদিন আগে রিলিজ করা হয়েছিল। সে আর তার বন্ধুরা মিলে কেলাচ্ছে একটা ছেলেকে, চিৎকার করছে, তাকে বলা হচ্ছে উই আর প্রফেশনাল ক্রিমিনাল, ঠিক আছে। এবং ওই জন্য আমার ধারক 2 দেখে মনে হচ্ছিল যে ভাই রিয়ালিটির সাথে খুব বেশি ম্যাচ রয়েছে। কিন্তু তারপরে যখন দেখলাম যে এর প্রোডাকশন হাউস করণ জোহর, তখনই আমার মন ডাকতে আরম্ভ করে দিচ্ছে শিওর শট এই সিনেমা কোনো সাউথের ফিল্ম থেকে তোলাতে হয়েছে, নাহলে অন্য কোথাও থেকে ঝাড়াতে হয়েছে। কারণ এত ভালো কাজ বলিউড তো করতে তো পারে না, অ্যাটলিস্ট করণ জোহরের লোকজন। ওকে, এরপরে আমরা যে টপিকের মধ্যে আসবো, এই দুটো ট্রেলার তো হলো, আরেকটা কি নিয়ে আমি যেন ভাবছিলাম কথা বলবো, মনে কেন পড়ছে না, আর কি নিয়ে কথা বলবো। ধুরন্ধরের টিজারটা যেদিনকে বেরিয়েছিল, আমি বড় সড়ো আমাদের আর্মিদের মধ্যে একজন অফিসার ছিল যে রয়ের কোনো রকম এজেন্ট নয়, কিন্তু সে কাশ্মীরের বিভিন্ন রকম গোষ্ঠীর মধ্যে ইনসার্জেন্সির মতো ঢুকে তাদেরকে ভেতর থেকে ডিসম্যান্টেল করেছিল এবং সে সার্ভাইভও করতে পারেনি। ধুরন্ধরের টিজার দেখে আমার মনে হচ্ছিল যে সেই লোকটার গল্প হয়তো এখানে বলা হচ্ছে, কিন্তু এটা বালুচিস্তান লিবারেশন ওয়ারেরও গল্প হতে পারে, বা গল্পটা পুরোপুরি ফিকশনালও কিন্তু হতে কিন্তু পারে। কিন্তু ধুরন্ধরের টিজার দেখে আমার যেটা মনে হচ্ছে, দেখো আমি এটা নিয়ে একটা বড় ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমার দুবার অত এফোর্ট দেওয়ার মতো সময়ও নেই, ইচ্ছাও নেই। এখানে আমি ছোট করে বলি, আলাউদ্দিন খিলজির মতো লাগছে এবং খুব ইন্টেন্স একটা ফিকশনাল স্পাই ড্রামা হতে চলেছে, কিন্তু সেখানে অজিত ডোভালের চরিত্র বা অজিত ডোভালের মতো দেখতে আর মাধবনের চরিত্র প্রচুর প্রশ্ন খাড়া কিন্তু করে দেয়। আমি এটার ব্রেকডাউন পর্যন্ত করেছিলাম, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমার ব্রেকডাউনে মেইন পয়েন্ট ছিল যে সঞ্জয় দত্ত আর অক্ষয় খান্না হচ্ছে কি বেসিক্যালি ভাই, এবং এদের দুজনকে কোনো জেল থেকে শিফট করা হচ্ছে। আপনারা দেখবেন ট্রেলারের মধ্যে এরকম সিন রয়েছে, দুই ভাই মানে ওই গাড়ির মধ্যে প্রিজন ভ্যানে বসে রয়েছে, আবার তারপরে দেখাচ্ছে যে প্রিজন ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে, সঞ্জয় দত্ত ইঞ্জিনের উপর বসে আছে, অক্ষয় কন্যা হাত তুলে কারোর একটা দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই দুই ভাই যাদেরকে ইনফ্লুয়েন্সিয়াল নেতা বলে মনে হয়, কারণ অক্ষয় খান্নাকে আপনি দেখবেন বিচ রাস্তার মধ্যে একটা লোককে হাতে ভারী কিছু দিয়েও কিন্তু খুন করছে। এবার এই দুই ভাইকে ধরা এবং এদের দুজনকে কোনো রকম হাই সিকিউরিটি প্রিজন ভ্যানে করে কোথাও একটা করে ট্রান্সফার করা হচ্ছে, সেইটাকে ব্রিজ করা নিয়ে গল্প হতে চলেছে বলে আমার বিশ্বাস। রণবীর কাপুরকে আমরা মাল্টিপল ড্রেসে মাল্টিপল জায়গাতে অ্যাকশন করতে দেখতে পাই, তার মধ্যে একটা সিন রিপিট হয়। রণবীর কাপুর একটা ব্ল্যাক কালারের পাঠানি কোট পরে রয়েছে আর তার উপর একটা লেদার জ্যাকেট পরে রয়েছে। এই ড্রেসটা পরে ও বুলেট ডজ করে, এই ড্রেসটা পরে ও দেশলাই থেকে সিগারেট জ্বালিয়ে খায়, এবং এই ড্রেসটা পরে কিন্তু ও অ্যাকশন পর্যন্ত করে। এবং ট্রেলারের মধ্যে এরকমও শট রয়েছে যে ও রেস্টুরেন্টেও ঝাড়ু পোছার কাজ করছে, বা ও একটা রেস্টুরেন্টের বাইরে কাঁধে ব্যাগ নিয়ে আছে, তাকে যেন ওখানে চাকরি করতে এসছে। তো আমি জানি না যে ওই ইন্ডিয়ান স্পাইয়ের ওপরেই পুরো জিনিসটা তৈরি হচ্ছে কিনা, কিন্তু উনি কিন্তু রয়ের এজেন্ট কিন্তু ছিল না, উনি কিন্তু আর্মিদের মধ্যে একজন কিন্তু ছিল। এই ধরনের কোভার্ট অপারেশনগুলোতে যে শুধুমাত্র র যায় সেরকম কিন্তু নয়, পুলিশের লোকজনও কিন্তু গুন্ডা দলের খবরি সাজার জন্য গুন্ডা দলের ভেতরেই গ্যাংয়ের সদস্য সেজে কিন্তু ঢুকে কিন্তু পড়ে, ঠিক আছে। তো এই কোভার্ট অপারেশনের গল্প নিয়ে এই পুরো ফিল্মটা হতে যাচ্ছে, এবং আমার গোটা টিজারটা দুর্দান্ত লেগেছে। বলিউডে সচরাচর এরকম প্রপার কাজ হয় না। আই এম কাইন্ড অফ শকড দ্যাট হাউ গুড দিস ইজ অ্যাকচুয়ালি লুকিং। এবং যখন আপনি দেখেন যে উড়ির ডিরেক্টর এটার সঙ্গে অ্যাটাচড রয়েছে, এবং যখন এরকম একটা মেটা ডায়লগ থাকে কি ঘায়েল হু ইসলিয়ে ঘাতক হু, একই সেন্টেন্সে সানি দেওয়ালকে দুখানা ট্রিবিউট দেওয়া থেকে শুরু করে রণবীর কাপুর নিজের স্টেটটা বুঝিয়ে দিল। আমি একটা জিনিস প্রাণপণে বিলিভ করি যে অঙ্কুশ, আমাদের বাংলার অঙ্কুশ হাজরা আর রণবীর সিং, এরা অফ দ্য স্ক্রিন যেই ছ্যাবলামিগুলো করে, এদের কোয়ার্কি পার্সোনালিটি, সব জায়গায় কমেডি করছে, এই পার্সোনালিটিগুলোকে এরা অফ যদি করে, এরা সিরিয়াস যদি হয়, এরা পাবলিকালি যদি কম যদি অ্যাপিয়ার করে, ভুলভাল ড্রেস পরা, বউকে নিয়ে প্রচুর বেশি ভাটানো, ঠিক আছে,
রণবীর সিং আর অঙ্কুশ হাজরা দুজনেই বউদেরকে নিয়ে প্রচুর ভাটায়। একজন বউকে নিয়ে ইন্টারভিউ দেয়, আরেকজন সব জায়গায় বউয়ের প্রশংসা করে, পুকি ম্যাটেরিয়াল সাজার খুব চেষ্টা করে। এইসব না করে এরা যদি একটুখানি চুপ করে, পাবলিকের সামনে কম যদি আসে, আর সিরিয়াস ব্রুডিং ডিপ্রেসিং মার্কা এই টাইপের অ্যাকশন ফিল্ম যদি করে, যেখানে ওদের ক্যারেক্টারকে দেখে মনে হয় যে ওরা কোনো রকম চাপে রয়েছে, রিয়েল স্ট্রাগল রয়েছে, তাহলে ভাই ওদেরকে দুর্দান্ত লাগতে পারে। আমি অঙ্কুশের কথা কেন বলছি, রণবীর সিং এর সাথে অঙ্কুশের প্রচুর সিমিলারিটি আছে বলে আমার মনে হয়। এবং অঙ্কুশের মির্জা তো খুব একটা বেশি ভালো তো চললো না, কিন্তু চলতে পারে। অঙ্কুশকে নিজেকে একটুখানি সময় দিতে হবে, বুঝতে হবে, বাজেট কমাতে হবে, আর আলবালচাল রাইটার হায়ার না করতে হবে, ঠিক আছে, যারা পুরো অগ্নিপথ থেকে প্লট তুলে নিয়ে এসে বসিয়ে দেবে। তো আমার ধুরন্ধর কিন্তু আমার দুর্দান্ত কিন্তু আমার লেগেছে। এই সিনেমার জন্য আমি পুরোপুরি মানে আমি এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট যখন হয়েছিল না, তখন আমার একবার মনে হয়েছিল যে এটা চাইলে ভালো কিছু হতে পারে ভাই, এবং এক্স্যাক্টলি হ্যাঁ সেটাই হতে চলেছে। দিস লুকস এপিক অ্যাজ হেল, এপিক, ইন্টেন্স, র। খালি একটাই প্রবলেম রয়েছে, নায়িকার বয়স নাকি 20 বছর। হ্যাঁ, যাই হোক, এনিওয়ে আপনাদের এই ডিসকাশন কিরকম লাগলো কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাতে পারো। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।